আসসালামু আলাইকুম, শুভ সকাল। টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর অফিসিয়াল ফার্স্ট ক্লাসে আপনাদের স্বাগত। শুরুতে আমরা কোর্স আউটলাইনটা দেখে নিব। এখানে আমাদের সিলেবাসে কি কি আছে। সিলেবাসটা খুবই কম্প্যাক্ট, মাত্র 5টা চ্যাপ্টার আছে, কিন্তু এটা অনেক ডিটেইলড। এখানে আমরা অনেক ডিটেইলে জানার চেষ্টা করব এবং যত ভিতরে যাওয়া যায় যাওয়ার চেষ্টা করব। আর আজকে আমরা শুরু করে দিব আমাদের লেকচার। প্রথমে কোর্স আউটলাইনটা যদি দেখেন, কোর্স আউটলাইনের ভিতর কোর্স কন্টেন্ট। প্রথমে আমরা অ্যাপারেলের ব্যবসা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যে গার্মেন্টস বিজনেস বা টেক্সটাইল বিজনেস এটা আসলে কি, বিজনেসটা কি, গার্মেন্টস বিজনেসটা কি, এবং আমরা এখন কোন পজিশনে আছি পোস্ট কোভিড এরাতে। তারপরে আমরা এই যে অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল প্রোডাক্টের যে মার্কেটটা, এটা কি, এটা কিভাবে ফাংশন করে। মার্কেটের প্রকারভেদের ভিতর আছে B2B, বিজনেস টু বিজনেস মার্কেটিং, B2C, বিজনেস টু কনজিউমার মার্কেটিং, তো তারপর ডিরেক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং রিসেন্ট টাইমসে আসছে এবং এটা খুব দ্রুত অন্যান্য মার্কেটিংয়ের চাইতে ইফেক্টিভ একটা টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এগুলো আমরা যখন ডিটেলে করবো তখন জানবো। এরপরে হচ্ছে আপনাদের মেইন জিনিসটা মার্চেন্ডাইজিং। হোয়াট ইজ মার্চেন্ডাইজিং? মার্চেন্ডাইজিংয়ের পুরো ফ্লো চার্টটা আমরা জানবো এবং জেনে পুরো অ্যাজ এ মার্চেন্ডাইজার তার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী, তার নলেজ, তার হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কি, ইন্ডাস্ট্রিতে কেন মার্চেন্ডাইজারকে দরকার হয়, এবং আপনারা কেন মার্চেন্ডাইজিং সম্পর্কে জানবেন। মার্চেন্ডাইজিং আগে মার্চেন্ডাইজিং পজিশনে কারা ছিল, মিস্টার অনেকের সাথে ডিসকাস করছি এই ব্যাপারে। আপনাদের আইডিয়া আছে যে 15 বছর আগেও মার্চেন্ডাইজিং এই ফিল্ডে ডমিনেট করতো কারা? মার্চেন্ডাইজার তো আর রিসেন্ট কোনো পেশা না যে হঠাৎ রিসেন্ট টাইমসে ডিজিটাল মার্কেটার যেমন একটা প্রফেশন, এটা আগে ছিল না, এখন আসছে। প্রত্যেকটা কোম্পানি নিজেদের ডিজিটাল মার্কেটার রাখে। তো মার্চেন্ডাইজিং এই প্রফেশনটা কি আপনাদের কি মনে হয়, পুরাতন না নতুন? পুরাতন। মার্চেন্ডাইজার ফান্ডামেন্টালি একজন মিডিয়েটর, যে হচ্ছে প্রতিনিধি হিসেবে কাজ করে সরাসরি বায়ারের সাথে ফ্যাক্টরি। এবার সে ফ্যাক্টরির নিজের একটা অংশও হতে পারে, সে মুক্ত কেউ একজন হতে পারে, ফ্রিল্যান্সার মার্চেন্ডাইজারও হতে পারে, যেটা ফ্যাশন মার্চেন্ডাইজার। আবার সে বায়ারের নিজের হয়ে কাজ করে ওরকম মার্চেন্ডাইজারও হতে পারে। মার্চেন্ডাইজারের প্রকারভেদে আমরা এটা করবো। তো আপনাদের কি মনে হয় এই প্রফেশনটা, তো আপনারা আমার সাথে একমত, আপনারা বলছেন পুরাতন, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, এটা আগে থেকেই ছিল যখন থেকে বিজনেসটা চলতেছে। আচ্ছা, তো এই ফিল্ডটা কিন্তু আগে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ডমিনেট করতো, আগে এটা ডমিনেট করতো এমবিএরা, এমবিএরা এই ফিল্ডটা ডমিনেট করতো। কিসের জন্য বলেন তো, গেস করেন তো কি জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার ডমিনেট না করে বিবিএরা ডমিনেট করতো? বিজনেসে দেশে তারা কিছু পণ্য, একজন মার্চেন্ডাইজার পণ্য কিনবে এবং সেটা দেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সে সেল করবে। তো এই দুই জায়গার সম্পর্ক একজন বিজনেস ম্যানের পসিবল। বিজনেসের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। ঠিক আছে, আপনি থিওরিটিক্যাল কথা বলতেছেন যে হ্যাঁ, ওরা যেহেতু ব্যবসা ভালো বুঝে ওরা এই জন্য ফিল্ডে ডমিনেট করতো, এটা ঠিক আছে। কিন্তু সবচেয়ে বেশি যেই অ্যাডভান্টেজটা তাদের ছিল, তারা হচ্ছে নিজেরা প্রচুর নিজেদের তাদের লেখাপড়াটাই এমনভাবে ডিজাইন করা যে তারা নিজেরা প্রচুর হচ্ছে মানুষের সাথে কথা বলে, নেটওয়ার্কিং করে, তাদের কমিউনিকেশন স্কিল খুবই ভালো। তারা এমনি তাদের মেইন স্কিল হচ্ছে ওটা, তাদের সেলিং পিচটা অনেক ভালো। তারা নিজেরা হচ্ছে অনেক ভালো নিজেদেরকে সেল করতে পারে, নিজেদেরকে ব্র্যান্ড বলে প্রেজেন্ট করতে পারে, নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তাদের মূল স্ট্রেংথ ছিল কমিউনিকেশন স্কিল। তারপর যখন এটা আস্তে আস্তে কেস স্টাডি করে বোঝা গেল যে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা শুধু প্রোডাকশনেই আছে, তারা হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো দেখতেছে, তারা বিজনেস অ্যাসপেক্টটা দেখতে পারে কিনা, এইটা নিয়ে যখন চিন্তা করা শুরু করলো। এবং আপনারা এই দুটো ভিডিও আপনাদেরকে আমি এনকারেজ করবো দেখার জন্য। মিস্টার মনোয়ার হোসেন পলাশের দুটো ভিডিও, এটা আমি আপাতত গ্রুপে দিচ্ছি না, এটা আমি মিস্টার অনিককে পার্সোনালি দিয়ে দিচ্ছি। আমি নিজে যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়েছিলাম, প্রথমেই আমার কিউরিওসিটি আসছিল যে টেক্সটাইল নিয়ে আমি তখন কিন্তু ওইভাবে জানতাম না। দেখছেন মনোয়ার হোসেন পলাশের?
শুধু বুটেক্স না, ওনার এই দুইটা ভিডিও। এই ভিডিও দুটো উনি বানাইছিল মূলত হচ্ছে যারা বুয়েটে মানে বুয়েটে চান্স পাওয়ার যোগ্য বা বুয়েট ডিউতে পড়ার যোগ্য তারা বুটেক্সে কেন গিয়ে পড়বে, মানে বুটেক্স যে বুটেক্স ইজ অ্যাজ ইকুয়াল অ্যাজ অর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ বুয়েট অর ডিইউ। উনি এটাই প্রমাণ করার জন্য এই দুইটা ভিডিও বের করছিল যে উনি প্রথমে বুটেক্সে লেখাপড়া করছে, তারপরে উনি ডিইউর আইবিএ থেকে এমবিএ করছেন। ডিইউর আইবিএ এর নাম তো শুনছেন, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওখান থেকে এমবিএ করে তারপর উনি বর্তমানে কানাডায় আছেন। আশু টেক্সে নাকি অপোটেক্সে যেন, এটা আমি চেক করতে হবে। তো এইটাই ওনার ভিডিও দেখে তারপরে বা উনি নিজে যখন উনি না মানে আমাদের চাইতে এরকম 12-15 বছর আগে যারা হচ্ছে 2010 সাল 2008 সাল ওই সময় যারা এক্সপ্লোর করছে এই ফিল্ডটা, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করে তারা এমবিএ করছে, তারপরে তারা গিয়ে দেখছে যে না আমার তো টেকনিক্যাল নলেজও আছে, আমার কমিউনিকেশন স্কিলও আছে, আমি এখন সরাসরি বড় বড় পজিশনগুলো গ্র্যাব করতে পারবো। এরপর এই একটা শুরু হয়েছে, কি বলবো, এই একটা রেভলিউশন বলা যায় না, মানে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শুরু হয়েছে। আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটাও দেখলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে ইন্ডাস্ট্রিটাও দেখলো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে আমরা মার্চেন্ডাইজিংয়ে নিলে তারা বেটার পারফর্ম করতে পারতেছে, তারা বায়ারের সাথে বেটার নেগোশিয়েট করতে পারতেছে, বায়ারকে তারা স্যাটিসফাই করতে পারতেছে, জিনিসপত্রগুলো সহজে নিজে বুঝে নিচ্ছে। তো আপনারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এখানে কী শিখতেছেন? আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1%, 2%, 2 পড়া হয়ে গেছে না, যে গতবারই তো আপনারা শার্ট, আপনারা হচ্ছেন যে নিট টি শার্টগুলো সেলাই করবেন। আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1, 2 দুটোই পড়ে ফেলছেন। আপনাদের অলরেডি মোটামুটি সাউন্ড নলেজ আছে। যেমন মিস্টার মেহেদি, আপনি কি পড়ে আছেন? আপনার এই গায়ে যে গার্মেন্টটা, এটা সম্পর্কে কিছু বলেন, 5 সেন্টেন্সে বলেন। আগে প্রোডাক্টটা কি, গার্মেন্টটা কি, গার্মেন্টের নাম কি? আপনার এই পোশাকটার নাম কি? হ্যাঁ, ফুল স্লিভ শার্ট। হ্যাঁ, তারপর বলতে পারেন ওভেন ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিকের ভিতর এটা কোন ওভেন বলতে পারবেন? প্লেন, টুইল নাকি সাটিন? কমনলি হচ্ছে প্লেনই আর কি, আর একটু টুইল বা সাটিন এটা দেখলে বোঝা যায় যেটা একটু স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকে, ইফেক্ট থাকে। ওইটা নিয়ে ওনার হালকা পাতলা পড়ে, এটা আমি বলবো। তারপর বলতে থাকেন। স্যার এমনি কলা, এটা কাপ, এটা এইসব। হ্যাঁ, ইয়ে নিয়ে বলেন। মানে আমি যেভাবে বললাম, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, আপনি অ্যাপারেল নিয়ে কথাগুলো বললেন। এবার ওয়েট ম্যানুফ্যাকচারিং এর এখানে ওয়েট প্রসেসিং তৌহিদ স্যার থাকলে তাকে কি বলতেন এই কাপড়টা সম্পর্কে? ডাই, রং। হ্যাঁ, কি কি ডাই বা এটা কি ডাই না প্রিন্ট নাকি এটা কি ইয়ার্ন ডাই না ফ্যাব্রিক ডাই? ইয়ার্ন ডাই ফ্যাব্রিক ডাই পার্থক্য বুঝি আমরা। হ্যাঁ, মানে ইয়ার্ন ডাইটা হচ্ছে ইয়ার্নকে রং করে তারপর সেটা দিয়ে উইভ করা হয়, সুতা বোনা হয়। ইয়ার্ন ডাই না ফ্যাব্রিক ডাই? ফ্যাব্রিক ডাই। মিস্টার অনিক, এটা একটু কনফার্ম করেন তো, ফ্যাব্রিক ডাই কিনা? ফ্যাব্রিক ডাই হয় না, এটা হচ্ছে মানে ইয়ারটা ডাই হয়েছে, এরপরে মেবি হচ্ছে প্রিন্ট করা হয়েছে। কোন অংশটা প্রিন্ট করা হয়েছে? স্যার দেখেন, আপনার এই ব্যাক সাইড আর ফেস সাইড দুইটা কিন্তু একরকম। হোয়াইটের উপর প্রিন্ট করছে। হোয়াইটের উপর প্রিন্ট করছে নাকি অন্য কিছুর উপর প্রিন্ট করছে? এগুলো বুঝতে হবে। ইয়ার্নটাই তো হবে। তারপর স্যার এটা ফেব্রিকে দুই কালার করছে, এবারে কালো কালার ছিল, তারপর দিয়ে সবুজ কালার করেছে। অনেকে হাসতেছে।
এটা হচ্ছে পিগমেন্ট ডাই বলি। পিগমেন্ট আর যেমন আমার শার্টটা এটা কিন্তু প্রিন্ট করা, ঠিক আছে, হ্যাঁ এটা ফুল প্রিন্ট এটা ফুল প্রিন্ট, কারণ এটার হচ্ছে পিছনে কিছুই নাই। পিগমেন্ট ডাই করলে কি হয়, আসলে পিগমেন্ট এটা মানে ডাইও না, মানে এটা খুবই সস্তা কোয়ালিটির একটা ডাই আর কি, যেটাতে এখনকার মানে লোকাল মার্কেটের কাপড়গুলো এভাবে পাওয়া যায়। এইটা আপনি দেখেন ওই যে ইউনিফর্ম হয় নাই, আর প্রিন্ট হলে আনইভেন হয়ে গেছে। হ্যাঁ, আর প্রিন্ট হলে কিন্তু মানে পিগমেন্ট কিন্তু নিজে একটা কেমিক্যাল সাবস্টেন্স, এটা প্রিন্টিংয়েও ইউজ করা হয়, ডাইংয়েও ইউজ করা হয়। তো ওনার এটা আসলে ডাইং না প্রিন্টিং আমি নিজেও কনফিউজ হয়ে গেছি পুরোটা দেখে। এটা হয়তো ডাইং করা হয়েছে কিন্তু প্রপার হতে হয় না এই জিনিসটা, কারণ ওনার এই যে যে শেডটা টিয়া রঙের যে শেডটা, পিছনে টিয়া রঙের শেড দেখেন, সামনে টিয়া রঙের শেড দেখেন, আবার সামনে কালো শেড দেখেন, পিছনে কালো শেড দেখেন। ওনার সামনে হচ্ছে কালো প্রমিনেন্ট, সামনের কালোটাতে কোনো ইফেক্ট নাই, কিন্তু শার্টটা উল্টাইলে পিছনে কালোতে ইফেক্ট আছে। আবার সামনে যে টিয়া রং সেটাতে ইফেক্ট দেখা যাচ্ছে, মানে ওটা স্পোরাডিক, আর পিছনেরটা আবার সলিড হয়েছে। তো এটা প্রিন্ট না, কারণ প্রিন্ট হলে ওয়ান সাইড করে, বোথ সাইড প্রিন্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, আর অনেকের যে শার্টটা এটা কি? সেম ইয়ার্ন ডাই। এবার ইয়ার্ন ডাইয়ের ভিতর একটা স্পেশাল ফিচার আছে, এটা স্পেশাল ফিচারটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ধরতে পাচ্ছেন কিনা বলেন। স্যার এটার মধ্যে আমি বলি অ্যাশ আর হোয়াইটের একটা কম্বিনেশন আছে। কম্বিনেশন বলতে কি এরকম এরকম ইফেক্ট দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এটা প্লেন উইভ আছে স্যার, কিন্তু 1/1 না দিয়ে হয়তো আপনার এটা 4/1 দেওয়া আছে মেবি। 4/1 দেওয়া না, কারণ এটা কি আপনি যে সাদা সাদা ইফেক্টটা দেখতেছেন, এটা কি সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল? অ্যাসিমেট্রিক্যাল বলি। সিমেট্রিক্যাল মানে হচ্ছে আপনি ধরেন একটা স্কয়ার এরিয়া চিন্তা করেন, ওনার ওই সেম ইফেক্টটা এটা কি একদম নির্দিষ্ট দূরত্ব পর রিপিট হচ্ছে নাকি মানে ছড়ানো ছিটানো অবস্থায় রিপিট হয়েছে? হ্যাঁ, ওটা কিন্তু নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করে না। প্যাটার্ন ফলো করলে আমাদের চোখ অবশ্যই সিমেট্রিক্যাল প্যাটার্ন ধরতে পারে। তো এটাকে বলে হচ্ছে স্লাভিয়ান। আপনারা হয়তো নাম শুনে থাকতে পারেন, এবং এটা দেখবেন গেঞ্জিটা খুব কমন, যে আমরা টি শার্ট যেগুলো পরি, এক কালারের টি শার্টের ভিতরে হালকা আরেকটা কালারের ইফেক্ট দেখা যায়, এরকম যেরকম দাগ দাগ মতো, এটা হচ্ছে স্লাভিয়ানের কারণে হয়। আচ্ছা, তো আমি যে পয়েন্টটা মূলত প্রমাণ করতে চাচ্ছিলাম, যে আপনারা অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনারা ফ্যাব্রিক সম্পর্কে আইডিয়া আপনাদের থাকবে, ইয়ার্ন সম্পর্কে আইডিয়া থাকবে। ইয়ার্ন সম্পর্কে কি আইডিয়া থাকতে পারে, ইয়ার্নটা কত কাউন্টার ইয়ার্ন, এটা আপনার ফ্যাব্রিক স্পেশালি নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে 160 জিএসএম এর ফ্যাব্রিকে পার্টিকুলার কিছু কাউন্টার ইয়ার্ন 28-30 কাউন্টার ইয়ার্ন ইউজ হয়। তারপর ডেনিম, যে জিন্স যেগুলো, ডেনিমের একটা নির্দিষ্ট কাপড়ের জিএসএমে ওখানে কিন্তু একটা নির্দিষ্ট কাউন্টার ইয়ার্নই ব্যবহার হয়। ওরা যারা মার্চেন্ডাইজার তারা তাদের নিজেদের কোম্পানির প্রোডাক্ট ভেদে তাদের কাছে চার্ট করা থাকে। তো আপনি নিজে আপনার কাছে যখন একটা স্যাম্পল আসবে, আপনি নিজে অন্য যে কারণ থেকে আপনার যদি টেকনিক্যাল নলেজ ভালো হয়, আপনি ওটা দেখে অ্যানালাইসিস করতে পারবেন। ওগুলো নিয়ে আমরা মার্চেন্ডাইজিং ফ্লোচার্ট নিয়ে ডিটেলস পরে বলতে পারবো। এই জন্য অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে যাদের ডিগ্রি আছে, অনেকে প্রফেশনাল ডিগ্রি নেই, নর্মাল কোর্সের বাইরে। আর এছাড়া যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনারা বিডি জবসে অ্যাকাউন্ট খুলছেন, সবাই অ্যাকাউন্ট আছে বিডি জবসের লিঙ্কডিনে, অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলে জাস্ট এমনি চেক করবেন, দেখবেন যে ওরা কী রিকোয়ারমেন্ট চায়, ওটা দেখবেন, দেখে ওই অনুযায়ী নিজের সিভিটা আস্তে আস্তে সাজাই ফেলবেন। ইন্টার্নশিপের জন্য সিভি করতে হয়, সিভি দিতে হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই জন্যই এখন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সব জায়গায় অ্যাডভান্টেজ পাচ্ছে। কিন্তু আমি জবে ঢুকেও আমার চিন্তা করতে হবে যে জবে ঢুকে আমি আমার রোলস এন্ড রেসপন্সিবিলিটি কী। আমি যদি ওটার ব্যাপারে আমার ধারণা স্পষ্ট না থাকে, আমি গিয়ে স্ট্রাগল করবো। এই জন্য মানসিক একটা প্রস্তুতি নিতে হবে। মিস্টার অনেকের একটা কথা আমার খুব ভালো লাগছিল। মিস্টার অনেক কিন্তু 10টা বাজে একদম প্রতিদিন তার ক্লাস টাইম, মানে যেদিন আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস নাকি, শনি রবি সোম টানা 3 দিন, উনি 3 দিনই কিন্তু 7-10টা বাজে এসে বসে থাকে। উনি কী করতেছে, উনি হচ্ছে একটা ডিসিপ্লিন প্র্যাকটিস করতেছে একটা,
কারণ জব লাইফে গিয়ে তো আপনি লেট করতে পারবেন না, 3 দিন লেট করলে একদিনের স্যালারি কেটে ফেলে, যেগুলো কর্পোরেট অফিস। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আপনি ডিউ টাইমে বের হইতে পারবেন না, তো ওখানে হালকা লেট করে ঢুকলে ওইটা ফ্যাক্টরি ভেদে ভ্যারি করে। কিন্তু ডিসিপ্লিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা ইন্টার্নশিপে যখন যাবেন তখন ভার্সিটি লাইফের সাথে ইন্ডাস্ট্রি লাইফের মেইন পার্থক্যটা বুঝতে পারবেন, যে এই ভার্সিটিতে কিন্তু ল্যাব রিপোর্ট করা লাগতেছে, ক্লাস টেস্ট দেওয়া লাগতেছে, পরীক্ষা দেওয়া লাগতেছে, এটাই অনেক প্যারা মনে হয়। 2 দিন পর পোস্ট শেয়ার করে অনেকে, 2 দিন পর অনেকে মাইন্ডে দেয় যে এখন অনেক প্যারা। কিন্তু ইন্টার্নশিপে গিয়ে আসলে দেখবেন যে ওখানে আপনাদের তো এখনই কোনো দায়িত্ব থাকবে না, শুরুতে জাস্ট শেখার জন্য যাবেন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখতে দিবেন। আর মার্চেন্ডাইজিংয়ে যদি সরাসরি যান তাহলে মার্চেন্ডাইজারদের হাতের কাজগুলো একটু করে আগায় টাগায় নিতে হবে, এই আর কি, করতে করতে শেখার মতো কাজ। তো তখন দেখবেন যে মানে কাজ বেশি নাই, কিন্তু আপনার যে ওই 8 ঘন্টা বা 10 ঘন্টা থাকা লাগতেছে ফ্যাক্টরিতে, এটাই অসহ্য মনে হবে সপ্তাহে 6 দিন 8 ঘন্টা থাকাটা। তো ওই জন্য এখনই লাইফটাকে একটু ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসতে হবে, না হয় ওই টাইমে গিয়ে তখন স্ট্রাগল করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা আবার টপিকে ফেরত আসি। মার্চেন্ডাইজিংয়েরই একটা স্পেসিফিক দিক হচ্ছে সোর্সিং। মার্চেন্ডাইজিংয়ের ওভারঅল পুরো প্রসেসটা তো আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। সোর্সিং নিয়ে আইডিয়া আছে? অনুমান করা মানে বাইরে থেকে নিব বা কাকে কোন ইন্ডাস্ট্রিতে সেল করব, না, সেল করব না। সোর্সিং মানে হচ্ছে আমি র ম্যাটেরিয়ালগুলো কার থেকে নিব এবং আমি নেয়ার প্রসেসটা কি, বা কোন জায়গায় কম দামের মধ্যে কোন প্রসেস নিলে বেটার হয়, আমাদের কোম্পানির জন্য ইফেক্টিভ কোনগুলো, এরকম সোর্সিং করতাম যে কোন কোন ফ্যাক্টরি থেকে কি নিলে বেটার হয়। হ্যাঁ। তো এই মার্চেন্ডাইজারটা কিন্তু আমি ইন্ডাস্ট্রির ভিতরে মার্চেন্ডাইজার 2 প্রকার বলছিলাম, যে একটা হচ্ছে প্রোডাকশন পিডি অথবা এসডি, আরেকটা হচ্ছে প্রোডাকশন। পিডি হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা এসডি হচ্ছে স্যাম্পল ডেভেলপমেন্ট। এই যখন একটা মার্চেন্ডাইজিংয়ের ফ্লো চার্ট যখন আলোচনা করবো এই চ্যাপ্টারে, একটা মার্চেন্ডাইজার শুরুতে তার কাছে বায়ার যে সে হচ্ছে পাঠায়, সে প্রথমে একটা টেক প্যাক পাঠায়, টেকনিক্যাল প্যাকেজ। আপনারা ওটা স্কেচ বা ডিজাইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের ফ্লো চার্টে অলরেডি পড়ছেন, ডিজাইন বা স্কেচ। টেক প্যাক আমি অলরেডি আগের ক্লাসে দেখাইছি, আবার যখন চ্যাপ্টারের ডিসকাশনে যাবো তখন আবার দেখাবো। টেক প্যাকটা পাঠানোর পর মার্চেন্ডাইজার ওইটা নিয়ে কাজ করে। টেক প্যাক বলতে যেমন ধরেন একটা নিট টি শার্ট, এত লেট কেন? আচ্ছা, মার্চেন্ডাইজারের কাছে এই জার্সিটা টেক প্যাক গেছে, ঠিক আছে? মিস্টার অনিক, তাহলে বলেন তো এই কাপড়টাতে কি কি আছে, মানে এখানে কি কি দেখতেছেন এই ড্রেসটাতে? আচ্ছা, আমি আপনাকে কিছু জিনিস বলি। এখানে ফ্যাব্রিক কয় টাইপের দেখতেছেন? 3 টাইপের। 3 টাইপের। কি কি? ইয়েলো, গ্রিন আর হচ্ছে যে নীল একটা ফ্যাব্রিক। না না, ফ্যাব্রিকের টাইপ বলতে এখানে নিট না ওভেন। ও আচ্ছা, নিট ফ্যাব্রিক্স, নিট ফ্যাব্রিকের ভিতর কয় টাইপের নিট ফ্যাব্রিক দেখতেছেন? লিভ আছে, জার্সি ফ্যাব্রিক আছে, সিঙ্গেল জার্সি আছে আর লিভ আছে। ওকে, লিভ কোন কোন জায়গায় আছে? এই পুরো বড় কলারে আছে আর হচ্ছে স্লিভে আছে। ওকে, আচ্ছা, দুই টাইপের ফ্যাব্রিকের ভিতর আমি হচ্ছে লিভ দেখতেছি কলারে আর স্লিভে। তাহলে সিঙ্গেল জার্সি কোন জায়গায়? বডিতে। আমি লিখে রাখি বডি, মানে বাকি সব জায়গাতেই সিঙ্গেল জার্সি। আচ্ছা, এরপরে এখানে প্রিন্টিং একটু পরে আসতেছি। এখানে কোনো এমব্রয়ডারি আছে কিনা লোগো বা অ্যাপ্লিক আছে কিনা? এমব্রয়ডারি অ্যাপ্লিক নাইস, নাই? লোগো এমব্রয়ডারি আছে, এই যে নাইটের দেখানো। আচ্ছা,
আর লোগো হইতেছে দুইটা। এবার এখানে আরেকটু ক্লারিফাই করি মিস্টার রিমন, এই যে ব্রাজিলের লোগো যেটা, আচ্ছা এই পুরো ডিজাইনটাতে জুম করি না, জার্সিটা খুবই সুন্দর আছে। আচ্ছা এখানে এমব্রয়ডারি কোন কোন জায়গায় আছে আর অ্যাপ্লিক কোন কোন জায়গায় আছে? অ্যাপ্লিক আর এমব্রয়ডারি চিনতে হবে আমাদেরকে। স্যার একটু এমব্রয়ডারি একটু বলতে। আচ্ছা এমব্রয়ডারি তো বুঝি আমরা, অ্যাপ্লিক হয়তো এমব্রয়ডারি তো সুতা দিয়ে যে কাজগুলো, সুতার কাজ, হ্যাঁ। ওটা হচ্ছে এমব্রয়ডারি। হ্যাঁ। আর অ্যাপ্লিক হচ্ছে অ্যাপ্লিক হচ্ছে কাপড়ের কাজ। স্পেশালি এই যে ফিমেল যে ড্রেসগুলো কাস্টমাইজ, ওই ড্রেসগুলোতে দেখবেন অ্যাপ্লিকের কাজ বেশি থাকে। ওইটা হচ্ছে সিমলেস গার্মেন্টেও থাকতে পারে, আবার যেগুলো সেলাই করা সেই গার্মেন্টগুলোতেও থাকতে পারে। এটা হচ্ছে অ্যাপ্লিক। স্পেশালি যেমন বাংলাদেশের ক্রিকেট দলের যে লোগোটা, ওটা কিন্তু একটা অ্যাপ্লিক। অ্যাপ্লিকের চারপাশে হয়তো সুতার কাজ আছে, ভিতরে কিন্তু ফান্ডামেন্টালি ওটা ফ্যাব্রিক দিয়ে তৈরি করা, ঠিক আছে? আচ্ছা তাহলে আবার জার্সি ফেরত আসি। ওকে, তাহলে এখানে এমব্রয়ডারি কোনটা অ্যাপ্লিক কোনটা বলতে পারবো? মিস্টার রিমন। আচ্ছা মেহেদি। স্যার ব্রাজিল লেখা হইতেছে অ্যাপ্লিক আর স্টারগুলা অ্যাপ্লিক। ব্রাজিলিয়ান স্টার অ্যাপ্লিক। সিবিএফটা হচ্ছে তোমার ইয়া অ্যাপ্লিক, ওটা হচ্ছে ব্রাজিলের সুতা দিয়ে গেছে। ঠিক আছে, এটা নিয়ে ক্লিয়ার আছে সবার? কোনো কনফিউশন আছে? সবাই আজকে ওভেন ফ্যাব্রিক পরে আসছে না? নিট কিছু পরে আসে না এই গরমের ভেতরে? নিট পরে আসলে একটু সুবিধা হতো। আচ্ছা এই যে নিচে নিচে এটা কি বলেন তো? এটা হচ্ছে একটা আচ্ছা অথেন্টিকের যে একটা ইয়ে থাকে, আমি ইয়ে ওয়ার্ডটা ইউজ করছি, আমি অ্যাকচুয়ালি বলবো না জিনিসটা কি, আপনারা ট্রাই করুন। লেবেল, এটা লেবেল, ঠিক আছে? এটা অথেন্টিসিটি লেবেল। আর কি আছে? ফ্রন্ট আর ব্যাক ডিজাইন ওকে। আচ্ছা এবার আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসে আসবো, এই গার্মেন্টের পার্ট কয়টা? আমি খুঁজে খুঁজে এই ছবিটা বের করছি, দেখলাম তো? কারণ আপনাদেরকে আমি কিছু একটা জিনিস দেখাতে চাচ্ছি যেটা ওই এরিয়াটার নাম কি? ওয়েস্ট, সরি এটা হচ্ছে সাইড সি, সাইড সি সাইড সি। আচ্ছা দুইটা পার্ট আছে, আমার স্লিভ, এই যে স্লিভের রিপ ফ্যাব্রিক, পুরোটাই দুই। হ্যাঁ পুরোটা রিপ, রিপের ভিতরে কি আছে ওটা আবার আমরা অ্যানালাইজ করব। আচ্ছা তো তাহলে এখানে পার্ট কয়টা? এখানে কাপড়ের টুকরা লাগছে কয়টা? ফ্যাব্রিক কয়টা আছে? ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, দুটো স্লিভ। আর দুইটা সাইডের এই সাইডে যাওয়া আছে, সাইড স্লিভ। পার্ট স্লিভ, হ্যাঁ রিপ, রিপ এখানে আমি আলাদা করে পরে রাখছি, পার্ট তো স্লিভ। এই যে স্লিভ পরে রাখছি। স্যার কলারের নাম পার্ট আছে, কলার 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 থেকে পার্ট। এটা তো ওই যে নিচে রিপেই আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কলার ঠিক আছে। রিবো তো ফ্যাব্রিক, আমরা ফ্যাব্রিক নিয়ে কথা বলতেছি এখন। হ্যাঁ তারপর
সাইড সিমে দুটো স্পেশাল ফ্যাব্রিক আছে। আর আর জার্সিটা হাতে পাওয়ার পর বোঝা যাবে এই জায়গায়ও এটা রিপ ফ্যাব্রিক দিছে কিনা, যে সবুজ এই চিকন ফালি যেটা, এটা মানে কাপড়টা পোশাকটা হাতে পাইলে বোঝা যাবে আর কি। আচ্ছা ঠিক আছে। সেলাইটার নাম সাইড সিম, কিন্তু এই এরিয়াটাকে হচ্ছে কি বলা যায়, সাইড প্যানেল। সাইড প্যানেল দুইটা। আচ্ছা এবার আমরা আসি ফ্যাব্রিকটার কালার নিয়ে। আচ্ছা ঠিকমতো বোঝা যাচ্ছে? বডি ফ্যাব্রিকটা নিয়ে আমরা কথা বলি, বোঝা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা এটা কি ফ্যাব্রিক বলেন তো, মানে এটা কি ডাই নাকি প্রিন্ট নাকি কি? আপনারা কিন্তু জার্সি মোটামুটি আপনারা নিজেরা হচ্ছে জার্সি নিয়ে ভালো আইডিয়া থাকার কথা। আপনি জার্সি তো সবার আছে মনে হয়, এই ক্রিকেট টিমের জার্সি আছে না নাকি? জার্সিতে কি প্রিন্ট করা হয়? আচ্ছা বলে দিলাম, জার্সিতে কি করা হয়, ডাই করা হয় না প্রিন্ট করা হয়? প্রিন্ট করা হয়। কি প্রিন্ট এটা? সাবলিমেশন প্রিন্ট। এখন এটা যেহেতু ব্রাজিলের অফিসিয়াল জার্সি, এখানেও সাবলিমেশন প্রিন্ট করা হয়েছে, ভিতরে সাদা টানা হয় এমনি আসতো না, কিন্তু এটা ইয়েলো ফ্যাব্রিকের উপর করা হয়েছে। এটা যে লাইট ইয়েলো একটা শেড আছে সূর্যের মতো, তারপর ওইটার ভিতরে আবার সাবলিমেশন প্রিন্ট করা হয়েছে টোটালটা। আচ্ছা আর ফ্যাব্রিকটা মনে হচ্ছে এগুলোকে কি বলা জানেন? আমার কাছে ফ্যাব্রিকের স্যাম্পল আছে। এখন আপনারা আজকে থেকে যেহেতু সবাই আসা শুরু করছেন, আমি স্যাম্পলগুলো আনবো আর কি। এটা হচ্ছে ডিজাইন জার্সি, সিঙ্গেল জার্সির ভিতরে একটা স্পেশাল ডেরিভেটিভ ডিজাইন জার্সি। আপনারা স্যাম্পলগুলো দেখবেন, আর আমার হচ্ছে পিডিএফও আছে, এখানে পিডিএফ এখান থেকে দেখানো যাবে। তাহলে ফ্যাব্রিকটা হচ্ছে ডিজাইন জার্সি। আর স্লিভের যে রিপটা, কলারের রিপে কি কিছু আছে না? কলারের রিপ মধ্যে স্লিভের রিপে কি আছে? আরেকটা পার্ট আছে এক্সট্রা। এটা এক্সট্রা পার্ট মনে হচ্ছে। রিভের এক্সট্রা পার্ট মনে হচ্ছে। হ্যাঁ রিভের এক্সট্রা। আর নইলে এটা শিলিটা এরকম ভাবে করছে যে মানে এটা একটা কাটা দিয়ে দিয়েছে, না উপরে একটা পার্ট নিচে একটা পার্ট, দুই পার্ট দিয়ে শিলিটা করছে। নিচে পুরোটা সবুজ, উপরে এটা একটা কালার কালারের কালারটা কাইটে পুরো লাগাই দিয়েছে। তাহলে এখানে রিপ আবার 4 টুকরা হয়ে গেছে, ঠিক আছে? স্লিভের রিপটা 2/2 লিখে দিলাম। তো আর কি হয়েছে? রিপের ডাই ওয়াইজ রিপটা কেমন হয়েছে? ডাই ওয়াইজ রিপটা স্যার প্রিন্ট মানে এই নীল এই ইফেক্টটা কি প্রিন্ট করছে। এটা কি প্রিন্ট মনে হচ্ছে? হ্যাঁ বলতে পারবেন? যেমন আমি পরে আছি যে শার্টটা, এটা কিন্তু প্রিন্ট, এটা আমি আগে এস্টাবলিশ করে বলছি। এটা কি প্রিন্ট বলেন তো? ফুল প্রিন্ট। ফুল প্রিন্ট বলতে মানে অল ওভার প্রিন্ট। অল ওভার প্রিন্ট এওপি অল ওভার প্রিন্ট। হ্যাঁ তো রিভের এটা হচ্ছে এওপি অল ওভার প্রিন্ট। ঠিক আছে স্যার, প্রিন্টের কত রকমের প্রিন্ট আছে? অল ওভার প্রিন্ট আছে। হ্যাঁ প্রিন্ট অনেক রকম আছে। প্রিন্ট আপনি যদি এটা কি আমার কম্পিউটারে আছে না, এটার পিডিএফটা কম্পিউটারে নেই। এটা আমার নিজের কাছে স্যাম্পল আছে 12-13 রকমের প্রিন্টের স্যাম্পল আমার নিজের কাছে আছে। প্রিন্টের ভিতর কি কি প্রিন্ট হতে পারে? প্রিন্টের ভিতর হতে পারে হচ্ছে আপনাদের মোস্ট কমনলি ইউজড হয় কি কি? মোস্ট কমনলি ইউজড হয় হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে রাবার, একটা হচ্ছে পিগমেন্ট। রাবারের ভিতর একটা হচ্ছে হাফ রাবার, একটা হচ্ছে ফুল রাবার। ঠিক আছে? রাবার প্রিন্ট, পিগমেন্ট প্রিন্ট। আর একটা হচ্ছে হাই ডেনসিটি বা প্লাস্টিসল, যেটা হচ্ছে মোমের মতো ফুলে থাকে। হাই ডেনসিটি বা প্লাস্টিসল। আচ্ছা এছাড়া কি আছে? এছাড়া হলোউইনের ভিতর দেখছেন যে অন্ধকারে আলো জ্বলে, ওইটার বিজনেস নেম হচ্ছে গ্লোইং দ্য ডার্ক প্রিন্ট, আর ওটার অ্যাকচুয়াল নেম হচ্ছে সিলিকন ওটা হচ্ছে ফসফরাস প্রিন্ট। মেবি যে গ্লোইং দ্য ডার্ক অথবা ফসফরাস ড্রেস দেওয়া, মেবি ট্রাফিক পুলিশ যারা থাকে ওদেরকে এরকম কিছু দেওয়া। ট্রাফিক পুলিশদের ওখানে সিলিকন একটা ইফেক্ট থাকে, সিলিকনের ওখানে হচ্ছে ফসফরাস মনে হয় না থাকে, কারণ ফসফরাস প্রিন্ট যেটা, এটা মূলত হ্যালোইন পারপাসে প্রিন্ট করা হয়। এবং এটার একটা নেগেটিভ দিক কি জানেন? যেটা হচ্ছে গ্লোইং দ্য ডার্ক
কালার জ্বলে যায় জিনিসটা, ওটা একটা নেগেটিভ জিনিস হচ্ছে, ওটা সময়ের সাথে সাথে ফেড হয়ে যায়। ওটার ওয়াশ ফাস্টনেস কম বা ওয়াশ ডিউরেবিলিটি কম। আপনি যদি ওইটা বলেও দেয়, মানে ওটা প্রোডাক্টের সাথে লিখেই দিতে হয় যে 5 ওয়াশ সাইকেল বা 10 ওয়াশ সাইকেল 10 বার ধোয়ার পর এটা চলে যাবে, বা 5 বার ধোয়ার পর এটা চলে যাবে। এটা সিজনাল আর কি, ওয়ান টাইম টাইপের। ওকে, এছাড়া আছে ফ্লক প্রিন্ট, এছাড়া আছে হচ্ছে গোল্ড ফয়েল প্রিন্ট, অ্যাম্বস প্রিন্ট, ফয়েল প্রিন্ট, তারপরে জেল প্রিন্ট, সিলিকন প্রিন্ট তো বললাম, ও মেটালিক প্রিন্ট, সিলভার মেটালিক প্রিন্ট, এগুলো সব আমার কাছে স্যাম্পল আছে। এগুলো আস্তে আস্তে সব আনবো, আপনাদেরকে ক্লাসে আসতে হবে না, আপনারা ক্লাসে না আসলে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আচ্ছা, তাহলে অ্যাজ এ মার্চেন্ডাইজার এখানে কি কি দেখলেন? আপনার কাছে এটার অর্ডার আসছে, ও পিছনে এই জিনিসটা মিস করে ফেলছি। এটা কি খেয়াল করছেন? এটা কিন্তু থাকে, জার্সিতে থাকে পিছনে। এমনি একটা কোডওয়ার্ড, এটার পারপাস আমি বলতে পারলাম না, এটা এদের শখ হয়েছে, ওরা দিছে পিছনে। এই জিনিসটা কিরকম, এটা কিরকম প্রিন্ট জানেন? ফিউজেবলের মতো বলতে এটা একটা কেমিক্যাল ইউজ করে, অনেকটা সিলিকন প্রিন্টের মতো, বুঝছেন? এটা জাস্ট একটা কেমিক্যাল, ওই কেমিক্যালটা দিয়ে এই প্রিন্টটা করা হয়। মানে ওই যে আপনাদের পিছনে ইয়ে দেখতেছেন না, স্ক্রিন দেখতেছেন না, এগুলোকে বলে স্ক্রিন। এই স্ক্রিন দিয়ে জাস্ট সব প্রিন্ট করার প্রিন্টিং মেথড সেম, এই স্ক্রিন দিয়ে জাস্ট হ্যাঁ স্কুইজ করা হয়। কেমিক্যালটা স্কুইজ করলে এখানে মোমের মতো ফুলে যায়। ওইটা হাই ডেন্সিটি যেটা বললাম প্লাস্টিসল বা পাফ, আরেকটা আছে পাফ প্রিন্ট। এরকম একটা কেমিক্যাল দেওয়া হয়, ওই জায়গাটা ফুলে যায় আর কি। যেমন টপ ওয়ানের গেঞ্জিগুলো দেখছেন, বা টপ ওয়ান আপনারা হচ্ছে এমনি টি শার্ট বা পোলো শার্ট বাজারে দেখলেই দেখবেন যে এই জায়গায় হচ্ছে ফুলে আছে জিনিসটা, কিন্তু ওইটা লাস্ট করে না বেশি দিন, ওইটা উঠে চলে যায়। এটা ওইরকম সেম জিনিস। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনাদের কনসার্ন কি হবে? যদি সোর্সিং মার্চেন্ডাইজারের পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে এটার জন্য কি কি সোর্স করতে হবে? প্রথমে আমাকে ফ্যাব্রিকটা সোর্স করতে হবে, তারপর দেন হচ্ছে রিপটা সোর্স করতে হবে। হ্যাঁ, রিপটাও ফ্যাব্রিক। আমরা হচ্ছে ফ্যাব্রিকের ভিতর কি কি ফ্যাব্রিক সোর্স করব? রিপ আর সিঙ্গেল জার্সি। হ্যাঁ, এরপরে হচ্ছে আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফেনোমেনন আছে যে রিপ আর সিঙ্গেল জার্সি, হ্যাঁ রিপ আর সিঙ্গেল জার্সি যে সোর্স করবেন, এটা কিভাবে সোর্স করবেন, কি পরিমাণে সোর্স করবেন, ওই নিয়ে আইডিয়া আছে? যেটা আমার বায়ার রিকোয়ারমেন্ট থাকবে, প্রথমে মানে যদি আমি একটা গেঞ্জির জন্য কতটুকু সিঙ্গেল জার্সি সোর্স করবেন, একটা গেঞ্জির জন্য কতটুকু রিপ সোর্স করবেন, এটা কার কাজ? ওটা তো দেখি আপনারা বলেন। সেটা তো আমি জানতাম এই উত্তরটা ফার্স্ট উত্তর আসবে। তারপর ফ্যাব্রিক কনজাম্পশন আর কি, আপনার এই গার্মেন্টটাতে ফ্যাব্রিক কনজাম্পশন বের করা, এটা মানে শুরুতে ট্র্যাপে পা দিয়ে দিচ্ছে মিস্টার নিমো, যে মার্চেন্ডাইজারের কাজ। ফ্যাব্রিক কনজাম্পশন করে তো মেবি আই এটা আই হচ্ছে ট্রেড কনজাম্পশন করে, ফ্যাব্রিক কনজাম্পশনটা এটা হচ্ছে স্যাম্পল ডিপার্টমেন্ট করতে পারে। মার্চেন্ডাইজার সোর্সিং মার্চেন্ডাইজারকে মানে অত কাজ যদি একজনকে দেওয়া হয় সেটা করতে পারবে না। সোর্সিং মার্চেন্ডাইজারকে ধরতে হবে যে ভালো ভালো ফ্যাব্রিক প্রোভাইডার কে কে আছে। আর বাংলাদেশে মূলত ফ্যাব্রিক প্রোভাইড করে হচ্ছে চায়না আর ইন্ডিয়া। দ্রুত আনতে গেলে চায়না আর ইন্ডিয়া থেকে কম খরচে আনা যায় ইয়ে দিয়ে, শীত দিয়ে। তো ওইটা আনতেও কিন্তু আপনার ইন্ডিয়া থেকে, আমি যখন ওই যে জ্যাজের মিলেছিলাম, ওরা তো নিজেদের ফ্যাক্টরি ইন্ডিয়ান ফ্যাব্রিকই নিয়ে আসতো বাংলাদেশে, ওইটা আনতেও সর্বনিম্ন 22 দিন লাগতো। তো কম খরচে আনতেছে, এয়ারে আনলে তো দ্রুত আনা যায়। আর শুধু আনলেও হবে না, এই যে আবার একটু কোর্স আউটলাইনে যাই, এই যে এক্সপোর্ট ডকুমেন্টেশন আর পলিসি, একটা পোর্টে একটা জিনিস পাঠানো আর ওই পোর্ট থেকে জিনিসটা নিয়ে আসা, এটা যে কত ঝামেলার কাজ, এটার জন্য আলাদা ডিপার্টমেন্টই আছে, এইসব ডকুমেন্টেশনের কাজ করে। এলসি করতে হয়, তারপর হচ্ছে পোর্টে আপনি যখন একটা জিনিস দিবেন ওখানে ডকুমেন্টেশন করতে হয়, আবার রিসিভ করার সময় ডকুমেন্টেশন করতে হয়। ওগুলো নিয়ে আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে করবো। আচ্ছা, আমরা তাহলে আবার ফেরত আসি। যেমন আমরা ফার্স্ট সেমিস্টারে একটা ওয়ার্ড শুনছিলাম এফওবি, ফ্রেড অন বোর্ড, এটা সাধারণত এটা রিলেটেড। হ্যাঁ, এফওবি হচ্ছে একটা মেথড, পাঠানোর একটা মেথড। এফওবি যেটা ফ্রেড অন বোর্ড, এটা হচ্ছে আমি শিপ পর্যন্ত তুলে দিব, অ্যাজ এ সেলার আমার রেসপন্সিবিলিটি এতটুকুর জন্য আমাকে পে করা হবে। অন বোর্ড মানে কি? মানে একদম বোর্ড বা একদম
পর্যন্ত দেওয়া স্যার আরেকটা যে শিপে যদি দিতেছে নষ্ট হয়ে যায় তাহলে না কাঁদাতে এবার এখানেও আছে কাদের দায়িত্ব, এটা নিয়েও আলাদা আলাদা অনেকগুলো প্রসেস আছে। একটা হচ্ছে C&F, আরেকটা হচ্ছে CIF। C&F হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট। যাতায়াত খরচ আরেকটা হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট উইথ ইন্স্যুরেন্স। কস্ট অ্যান্ড ফ্রেট উইথ ইন্স্যুরেন্স যেটা, সেটাতে একটা ইন্স্যুরেন্স কোম্পানি লায়াবিলিটি নেয় এবং এই ইন্স্যুরেন্সটা বায়ার করে দেয়। আর যেটা কস্ট অ্যান্ড ফ্রেট, ওটাতে কোনো ইন্স্যুরেন্স থাকে না, ওটা আল্লাহর নামে যায়। আচ্ছা, তো সোর্সিং মার্চেন্ডাইজার হিসেবে শুরুতে আপনাকে ফ্যাব্রিক করতে হবে, সোর্স করতে হবে। ফ্যাব্রিক সোর্স করার জন্য আপনার নিজের অলরেডি বায়ার লিস্ট থাকে, যে আমরা এইসব বায়ারদের কাছ থেকে ম্যানুফ্যাকচারারের লিস্ট থাকে যে এইসব ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার থেকে আমরা ফ্যাব্রিক নিই। যেমন যায় মিল, আমার যে ইন্ডাস্ট্রিতে, সে নিজেও একটা ফ্যাব্রিক সোর্সার বা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার। আর বাংলাদেশে ভালো একটাই আছে, মানে নাম করা মোটামুটি, ইমপ্রেস নিউটেক্স। নাম শুনছেন কেউ? এটা হচ্ছে চ্যানেল আয়ের গ্রুপের একটা টেক্সটাইলস, ইমপ্রেস নিউটেক্স। ওই যে ফাগুন অডিও ভিশন নাকি ইমপ্রেস টেলিফিল্ম, ইমপ্রেস টেলিফিল্ম একই চ্যানেল আয়। এখানে তো যে চ্যানেলের অফিস। আচ্ছা, তো বাংলাদেশে ওই ইমপ্রেস নিউটেক্স, ওরা হচ্ছে, আপনারা যদি কেউ ফ্যাব্রিক মেজর নেন, ইমপ্রেস নিউটেক্স হচ্ছে বাংলাদেশে ভালো, মানে টপে আছে ফ্যাব্রিক সাপ্লাইয়ের ভিতর। তারা বাইরেও ফ্যাব্রিক সাপ্লাই করে। ওদের বাইং এ আমাদের এখানে অনেকে জব করে, বা বাইং বলতে কি ওই ডাইং এ। ডাইং এ আমাদের এখানে ওই যে 10 ব্যাচের অনেক সিটি ভাই আছে, ওখানে জব করে। ওইটার টার্ম দেয়। আচ্ছা, মোটামুটি অনেক জাম্প করে টোরে বাইরে চলে গেলাম। আমরা আবার টপিকে ফেরত আসি। আপনাদের এক্সামে যে জিনিসগুলো আসবে ওখানে একটু আসি। তাহলে কোর্স আউটলাইনের সামারি হচ্ছে, মিড টার্মের আগে আমরা মূলত এই দুটো চ্যাপ্টার পড়বো, ইন্ট্রোডাকশন টু অ্যাপারেল বিজনেস আর মার্কেটিং ফর অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল প্রোডাক্ট। এই দুইটা মোটামুটি শেষ করতে পারলে আমরা মার্চেন্ডাইজিংয়ে চলে যাবো। মার্চেন্ডাইজিংটাই গুরুত্বপূর্ণ অংশ। আর আমরা মার্চেন্ডাইজিং কিন্তু পড়তেছি, এখনো আমরা আনঅফিসিয়ালি পড়তেছি। জিনিসগুলো আপনাদেরকে আমি ন্যাচারালি করে দেওয়ার চেষ্টা করতেছি, আপনাদের ভিতর ফিট করে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা যাতে পুরো প্রসেসটার সাথে ইউজ টু হয়ে যান, কারণ এখানে সব কিছুই কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা অফিসিয়ালি আমাদের লেকচারে চলে যাই। তাহলে টেক্সটাইল কি, আপনারা নিজেরা একটু বাংলায় বলেন। টেক্সটাইল কি? স্যার টেক্সটাইলটা মূলত হচ্ছে যে আমরা মানে একটা ফাইবার থেকে আমরা একটা সম্পূর্ণ গার্মেন্টস, পূর্ণাঙ্গ গার্মেন্টস তৈরি করতে পারি। সেটা এই যে প্রসেসগুলো ধাপে ধাপে চলে আসতেছে, এটাই হচ্ছে টেক্সটাইল আউট, বা এটাকে টেক্সটাইল। টেক্সটাইল কি পুরোটাই, মানে ধাপগুলা, এখানে আপনি যে ধাপের কথাটা বলতেছেন? মানে টেক্সটাইল মূলত কিন্তু প্রসেস না, মানে আপনারা সবাই যেভাবে জিনিসটা নিজেদের কাছে ধরে নিছেন, প্রসেস বলতেছেন। প্রসেস না, টেক্সটাইল হচ্ছে একটা প্রোডাক্ট। টেক্সটাইল একটা প্রোডাক্ট, কিন্তু ওটা এন্ড প্রোডাক্ট না। ওটা আমরা মানে কনজিউমার বা আমরা যারা ভোক্তা, আমরা ব্যবহার করব। এন্ড প্রোডাক্ট হচ্ছে আমরা যেটা ভোগ করি, সেটা হচ্ছে এন্ড প্রোডাক্ট। ওটা এন্ড প্রোডাক্ট না, ওটা প্রসেসের ভিতরের একটা প্রোডাক্ট। তো সংজ্ঞাটা একটু পড়ো মিস্টার সবুজ, সংজ্ঞাটা পড়ো। রিডিং করেন সবুজ? হ্যাঁ হ্যাঁ, চলে। Textile refers to any material composed of fibers that are interlaced, woven, knitted, or otherwise formed, create ক্লথ অর ফ্যাব্রিক। cloth of fabric. রিমন যেটা বলছিল ওটা ঠিক আছে, কিন্তু এটা প্রসেস না। এটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল। ঠিক আছে? এই পুরা মানে এই পর্যন্ত ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং পর্যন্ত আপনার যে যে ম্যাটেরিয়ালগুলো এখানে জড়িত আছে, এটা ফাইবার হতে পারে, এটা ইয়ার্ন হতে পারে, এটা হচ্ছে ফ্লাই ইয়ার্ন হতে পারে, এটা থ্রেড হতে পারে। আর এই জিনিসগুলোকে আমি কি করতেছি?
এটাকে আমি ইন্টারলেসিংটা মূলত কি? ওভেন ফেব্রিক হ্যাঁ, উইভিং এর প্রসেস হচ্ছে ইন্টারলেসিং। আর ইন্টারলুপিং কি? ইন্টারলুপিং হচ্ছে নিটিং এর প্রসেস। আর নন ওভেনের জন্য ওটাকে কি বলে? ইন্টারবন্ডিং। ইন্টারবন্ডিং হচ্ছে নন ওভেন। আর ব্রেডিংটা হচ্ছে ব্রেডিং এর ইয়ে। আপনার কি 4 রকম পড়ছেন না 3 রকম পড়ছেন? 4 রকম। ব্রেডিংটা হচ্ছে ব্রেডেড ফ্যাব্রিকের ম্যানুফ্যাকচারিং প্রসেস। ফান্ডামেন্টালি দুই প্রকার, নিট আর ওভেন, কিন্তু এটার বাইরে স্পেসিফিক একটা জিনিস আছে নন ওভেন। ওই নন ওভেনটা এখন আস্তে আস্তে নন ওভেনের মার্কেটটা গ্রো করতেছে, ওইটা আমরা সব জায়গায় আনার চেষ্টা করতেছি। এই যে পিপি, যেগুলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো ছিল আর কি, মাস্ক আছে, অ্যাপ্রন আছে, গাউন আছে, ক্যাপ আছে, হেড ক্যাপ আছে, এগুলো মোটামুটি নন ওভেন। আবার ওয়াইপস, টিস্যু যেগুলো ওয়াইপস মানে মেডিকেল রিলেটেড বা হচ্ছে পার্সোনাল হাইজিনের যে টেক্সটাইলগুলো, এগুলো মোটামুটি নন ওভেন। এখন এইটার মার্কেটটা গ্রো করতেছে, তো এইটা হ্যাঁ হ্যাঁ ডাইপার, এটাও নন ওভেন। আর ইয়ে আরেকটা ব্যাপার হচ্ছে নিট আর ওভেন। নিট আর আপনি যে মনে বলতেছিলেন যে আমি তো দুইটা করছি, নিট আর ওভেনই মূলত আমরা মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভিতর আমরা যেগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে লেখাপড়া করি মূলত নিট আর ওভেন নিয়ে। কিন্তু এখন আস্তে আস্তে নন ওভেনের লেখাপড়া এটার অন্তর্ভুক্ত হচ্ছে। আর আপনারা যদি রিসার্চ পারপাসে মানে কারো যদি রিসার্চ করার ইচ্ছা থাকে, একাডেমিয়াতে আসার ইচ্ছা থাকে, তো আপনাদের নন ওভেন একটা অনেক বড় ক্ষেত্র, ওখানে কাজ করার মতো অনেক স্কোপ আছে। ওকে, তাহলে টেক্সটাইল নিয়ে আমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে। ফ্যাব্রিক তৈরি হওয়ার পরও আরেকটাই আছে, সবুজ কন্টিনিউ করো। তারপর Textile can be made for natural from natural sources. source such as cotton, wool, silk, or for synthetic materials like polyester, nylon, or nylon or acrylic. তারপর the textile industry involves the production of those material and the process of oven, knitting, dyeing, printing, and finishing them to create various types of fibers. fabrics. আচ্ছা, তাহলে এই টেক্সটাইলগুলো আমরা ন্যাচারাল রিসোর্স থেকেও তৈরি করতে পারি, ম্যানমেড রিসোর্স থেকেও তৈরি করতে পারি। এবং করার কি কি প্রসেস এখানে ইনভলভ আছে? স্পিনিং তো আছে, স্পিনিংটা এখানে মিস আছে, স্পিনিংটা আমি করে দিচ্ছি। ওকে, আপনার নাম কি? সুমাইয়া। হ্যাঁ, আপনি অ্যাপারেলটা রিডিং করেন। Apparel refers to clothing or garments that are made from textiles. It includes all types of clothing worn by individuals such as shirt, pant, dresses, suit, outwear, and accessories like hat, scarves, and gloves. Apparel is produced through the cutting and sewing of textile into specific design and style suitable of wearing. আচ্ছা, Suitable for wearing. তাহলে অ্যাপারেলটা কি মিস্টার ডিমন্ডের বাংলায় বলুন? এন্ড প্রোডাক্ট। ওইটা কিভাবে আসতেছে? কিভাবে আসতেছে টেক্সটাইল থেকে? কাটিং আর সুইং এর মধ্যে। পয়েন্টটা মিস করে ফেলছি। আচ্ছা, মিস মো, মার্চেন্ডাইজিংটা রিডিং করো। Merchandising involves the দেখতে পাচ্ছি দেখা যায়? Yes, sir. Merchandising involves the promotion, sale, and management of merchandise, products or goods to consumers. In the next content of the fashion industry, apparel merchandising specifically refers to the process of planning, developing, and presenting clothing and accessories collection for sale to customers. This includes activities such as market research,
thread analysis, product development, piecing, distribution and retail promotion to ensure that apparel products meet consumer demand and are successfully marketed and sold. Merchandising also encompasses the visual presentation of apparel in stores or online to attract the engaged customers. Engaged customers. আচ্ছা মিস্টার মেহেদি, তাহলে মার্চেন্ডাইজিং এ মূলত কি কি করা হয়? একজন মার্চেন্ডাইজার সে সেলসের প্রমোশন করে, ম্যানেজমেন্ট করে, আর হচ্ছে প্রোডাক্টটা ভালো কিনা যাচাই বাছাই করে, প্রাইসিং নিয়ে প্রাইসের দাম যাতে সস্তায় পায়, তারপরে ডিস্ট্রিবিউশন। এখান থেকে দেখে দেখে রিসার্চ, যেমন মার্কেট রিসার্চ কেন করতে হবে মার্চেন্ডাইজারকে? মার্কেট কি প্রাইসটা, আমি ওই জিনিসটা নিলে কি আমার লাভ হবে কি লস হবে সেটা বিবেচনা করে নিতে হবে। আচ্ছা, তার আনসারটা শুনলাম। মিস্টার সবুজ, মার্কেট রিসার্চ কেন করতে হবে? মানে মার্চেন্ডাইজারকে কেন মার্কেট রিসার্চ করতে হবে? মিস্টার মেহেদি প্রাইজের একটা কথা উল্লেখ করছে যে লাভ লস হচ্ছে কিনা কেমন কি, এই জন্য ওইটা বাদে হবে। মানে আমি মেইন যে আনসারটা খুঁজতেছি ওটা পাইনি, ওটা একটা আনসার, এটাও সঠিক আনসার। আমি আরেকটা আনসার খুঁজতেছি, আপনি আপনার মতো বলুন মার্কেট রিসার্চ কেন করতে হবে? এখন কিন্তু অর্ডার শুরু হয়নি, শুরুতে মার্কেট রিসার্চ করে মানে জিনিসের দাম কত, এই জিনিসটা কোনো প্যাকেট বাদে বলতে হবে, এটা বলছে। আমার মতে সব জায়গায় মনে করো আপনার কত একটা টি শার্ট আমি রেডি করলাম, বাট এখন পর্যন্ত আমি সেল দেইনি। আমি জাস্ট ওটার আমার একটা অ্যাভারেজ আমি দেখলাম যে আমার এত খরচ হচ্ছে, বাট আমি মার্কেটে রিসার্চ করে দেখলাম যে কোন জায়গায় এটা কত প্রাইসে দিতেছে আর আমার প্রাইসটা কেমন। এখন ওদের থেকে যদি আমি একটু বেশি প্রফিট করতে চাই, কতটুকু প্রফিট করতে পারবো, বা আমি যদি বেশি দিয়ে দিই তাহলে তো আমার থেকে বাইরে নিবে না। বেশি যদি ডিফারেন্স থাকে তো ডিফারেন্সটা অ্যাভারেজের মধ্যে আনতে হবে, সেই অ্যাভারেজটা আমি ঠিক আছে, একই লাইনে আসতেছে কথাটা, কিন্তু দিস ইনক্লুডস অ্যাক্টিভিটিস সাচ এস মার্কেট রিসার্চ। আচ্ছা ঠিক আছে, আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম। তাহলে এরপর ট্রেন্ড অ্যানালাইসিসটা বলুন মিস্টার সবুজ। ট্রেন্ড অ্যানালাইসিস মার্কেটে কিভাবে কি রকম চলতেছে সেটা কি চলতেছে মানে এখন আপাতত মার্কেটে যেটা চলতেছে ওইটার উপর নির্ভর করতেছে। যেটার জায়গায় ওয়ার্ডটা বলেন, কি নিয়ে আমরা আলোচনা করতেছি এখানে? মানে যেটাটা কি, মানে আমি এই প্রিন্টটা চলতেছে, এই প্রিন্টটি হচ্ছে যাতে কোন ডিজাইন চলতেছে, কোন স্টাইলের প্রোডাক্ট চলতেছে, এখন কি তারপর আবার সিজনেরও একটা ইফেক্ট আছে যে এখন তো আমি উইন্টারের আইটেম আনলে আমার দোকানে উইন্টারের আইটেম চলবে না। আচ্ছা, যেমন আগে স্যার মানে একটা জিন্স প্যান্ট, ডেনিম প্যান্ট যখন পরতো তখন এটা খুব সুন্দর ড্রেস আপ, এখন সব ছিঁড়া ফাটা, এটা যেমন ট্রেন্ড, এটাই আর এটা এরকম হয়ে গেছে কেন? এটা হচ্ছে মানুষের সময়ের সাথে সাথে রুচির বদলা, মানে রুচির একটা মানে এখন রুচির দুর্ভিক্ষ হয়েছে এটা বলতে চাচ্ছি যে এটাই হতে পারে যে মানসিক বিকৃতি যেটা বলে এখন যেমন মাডি জিন্স চিনেন তো? মাডি জিন্স নাম শুনছেন? আচ্ছা, আপনারা ডেনিম এক্সপো গেল কয়েকদিন আগে, আপনারা মনে কেউ জান নাই? এগুলো কিন্তু আপনারা খুব লাকি, আমি একটা কথা বলতেছি, আপনারা কিন্তু খুব লাকি। এখানে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, যশোরে আরেকটা বিসিএমসি কলেজ ওখানেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, ঝিনাইদহতে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বিএসসি ডিগ্রিতে। তো তারা কিন্তু হ্যাঁ রংপুরে আছে, এবং দেশের কোনায় বিভিন্ন জায়গায় আছে। আপনার কি টেন্থ ব্যাচ? টেন্থ রিপোর্ট আমি আজকে নতুন কোন ব্যাচে? 15 হ্যাঁ, এখানে ক্লাস এক্সেলে? হ্যাঁ, এখানে ক্লাস আছে কত নম্বর দিয়ে? 1401 দাও। 1400 আচ্ছা, একটু ওয়েট করুন। সাড়ে 11 থেকে শুরু। এটা 11:30। আচ্ছা, রুমে বসেন, বস করেন। এই যে ইনারা হচ্ছে আপনার সিনিয়র 10th ব্যাচে। আচ্ছা, যেটা বলছিলাম কি নিয়ে কথা চলছিল আমাদের? স্যার
ওনাদের তো আলাদা পানিশমেন্ট হবে, এত লেট কেন? পুরো একটা ক্লাস শেষে কি কি? আজকে লেগেছে না, আমার গ্যাসটা ছিল তো করে দিতে দিলাম। একসাথে আসছে। আচ্ছা ঠিক আছে, আজকে আজকে মুড ভালো আছে আমার। হ্যাঁ, তো যেটা আপনাদের অ্যাডভান্টেজের কথা বলতেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছে সবাই। আপনাদের অ্যাডভান্টেজ কি? এই যত এক্সপোগুলো হয় সব কিন্তু ঢাকাতে হয়। এই ডেনিম এক্সপোটা দেখে আসলে মাডি জিন্স নিয়ে আইডিয়া আছে? মাডি জিন্স, তো আপনারা দেখতেন এখন ডেনিমের ভিতর কি কি চলতেছে, মাডি জিন্স, ডিস্টর্টেড জিন্স, তারপর লেজারের ইফেক্ট ওয়ালা জিন্স। তো এই জিনিসগুলা মাডি জিন্সটা কি জন্য পপুলার হয়েছে, আমি আমার একটা বলি, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম। তো বাইরের দেশে স্পেশালি যারা ব্যাচেলার লাইফস্টাইল লিড করে, যারা উইদাউট ফ্যামিলি থাকে আর কি, তারা খুব লেজি হয়। তারা হচ্ছে প্রোডাক্ট একটা কিনে ওই সেলফোন ল্যাপটপ এরকম ইউজ করবে 6 মাস বা 3 মাস ইউজ করে ওইটা বাকি। ওই গার্মেন্টও তারা হচ্ছে কিনে যতদিন বডি স্প্রে দিয়ে পড়তে পারবে ততদিন পড়বে। ওটা ওদের তো নিজেদের ধোয়াও লাগে না, ওদের ওয়াশিং মেশিন আছে, কয়েনে চলে, তো ওরা ধোয়ও না জিনিসগুলো। তো ওই জন্য ওইটা একটা নতুন জিনিস কেনার পর আস্তে আস্তে ওটা ময়লা হয়ে যায়, একটা পুরাতন ইফেক্ট চলে আসে, মানে ওইটা ওরা আনকমফোর্টেবল, মানে ওটা দেখে বোঝা যায় যে নতুন ছিল, এখন আর জিনিসটা নতুন নেই। ওই জন্য ওরা কেনার সময় এখন এই জিনিসটা প্রেফার করে যে ছেঁড়া ফাটা থাকবে, এটা একটা ট্রেন্ড, এটা অন্যদিকে এটার পপ কালচার রিলেটেড আছে, পপুলার কালচার এখানে রিলেটেড আছে। এটা ছাড়া মাডি জিন্সের হচ্ছে ওইটা যে ওরা নিজেরা কাপড় ওয়াশ করে, যারা ব্যাচেলার লাইফস্টাইল লিড করে আর কি, যে তারা কিনে 1-1.5 মাস ওটা যতদিন পারে পরে ওটা কি করে দেয়, ডিসকার্ড করে দেয়। আচ্ছা, আমরা আবার তাহলে টপিকে ফেরত আসি। টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর মূল অবজেক্টিভ কি? এগুলো হচ্ছে মিস্টার তুনাল রিডিং করেন। টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর কি অবজেক্টিভ? তাহলে ওই জন্য আরো বেশি বেশি পড়তে হবে। বসে পড়া যাচ্ছে না, সামনে এসে পড়েন যদি দেখতে প্রবলেম হয়। Ensure timely production and delivery of textile and apparel to meet মার্কেট ডিমান্ড এফিশিয়েন্টলি, market ডিমান্ড efficiently. আচ্ছা, এটা কি বুঝলেন? এটা দ্বারা বসেন। হ্যাঁ, এটা দ্বারা কি বুঝছেন? ফার্স্ট সেন্টেন্স না মানে শিওর করতে হবে প্রোডাকশনের যে টাইমটা, ডেলিভারি টাইমটা, এটা হচ্ছে অ্যাপারেল সেকশনে যে কাজগুলো হয়, মার্কেটিং সেকশন এন্ড হচ্ছে অ্যাপারেল সেকশনে, এটা প্রোডাকশন টাইমটা কি এফিশিয়েন্সি করতে হবে, মানে আপনার প্রোডাকশনটা যাতে যথাসময়ে হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে মেইনটেইন হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ডস ইন টেক্সটাইল এন্ড অ্যাপারেল তো রিগোরাস টেস্টিং এন্ড ইন্সপেকশন। রিগোরাস মানে হচ্ছে কন্টিনিউয়াস, খুবই নিখুঁত। আচ্ছা, হ্যাঁ, এটা দ্বারা কি বুঝছেন? মানে ভালো কোয়ালিটি, যাতে মানে টেক্সটাইল ম্যাটেরিয়ালস এন্ড হচ্ছে অ্যাপারেল সেকশনের কাজগুলো হয়, এটা সুন্দর করে কাজগুলো সম্পন্ন হয়। এটা নিশ্চিত করা, কোয়ালিটি গুণমান নিশ্চিত করা টেস্টিং এর মাধ্যমে। অ্যানালাইজ কাস্টমার, কনজিউমার, analyze consumer preferences and market trends to develop appealing textile and apparel collection. Textile and apparel collection. এটা দ্বারা কি বুঝাইছে? মার্কেটিং পর্যায়ে যে কনজিউমার আছে, তারা মার্কেটিং পর্যায়ে কনজিউমার আছে বলতে মানে আমরা যে মার্কেটিং এ যে দিব, যারা হচ্ছে আমাদের কাছ থেকে পণ্য বা হচ্ছে মার্কেটিং কই পারে, মার্কেট ট্রেন্ডস মানে এখন কোন ট্রেন্ড চলছে, চাহিদা মোতাবেক আর কি কাজ করা। কাস্টমার প্রেফারেন্সেস মানে কি? মানে কাস্টমার যেটা আমাদেরকে দিবে, মানে কাস্টমার বলতে আমরা যেটা চাহিদা চলতেছে আর কি, ট্রেন্ডিং এ যে চাহিদা চলতেছে, হ্যাঁ, এইটা। তারপর আর মার্কেট ট্রেন্ড, এটা আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। কি জন্য অ্যানালাইজ করব? টু ডেভেলপ to
কালেকশন। এটা ফ্যাশনের সাথে রিলেটেড আর কি, যে এখন কি চলতেছে মার্কেটে ওটা দেখে ওটা আমাকে অ্যানালাইজ করতে হবে, করে আমি যাতে ওইরকম প্রোডাক্ট আমি যাতে বাজারে আনতে পারি, এই জন্য আমাকে ওটা অ্যানালাইজ করতে হবে মার্চেন্ডাইজারকে। তারপর এটা ফ্যাশন মার্চেন্ডাইজারের কাজ। তারপর হচ্ছে ম্যানেজ কস্ট ইফেক্টিভলি across the supply chain to ensure competitive pricing price without compromising quality। এটা হচ্ছে লোকা মানে আচ্ছা, এটা হচ্ছে যেমন মিস সুমাইয়া আর মিস মৌ দুজনই হচ্ছে ইয়ে করতেছে আমাদের ফ্যাশন ল্যাবে গিয়ে, তারা হচ্ছে একটা ব্যাচ তৈরি করা শুরু করছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ব্যাচ। দুজনই ব্যাচটা তৈরি করতে পারে এবং এখন একজন মিস সুমাইয়া ওটা দিচ্ছে 9 টাকাতে, মিস মৌ দিচ্ছে 10 টাকাতে। তো তাহলে কারটা কিনবে মানুষ? সেম প্রোডাক্ট। যদি কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে তাহলে সেম প্রোডাক্ট। যদি কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে তাহলে অবশ্যই 9 টাকা থেকে এটাই কিনবে। 9 টাকা ছিল ওটাই। আমার সময় কিছু কস্ট মানুষ আছে যারা বেশি টাকা দেখে। হ্যাঁ হ্যাঁ, ওইটাও আছে। ওইটা আপনারা অ্যাকাউন্টিং পড়লে তো ওইটা আপনারা ইয়ে করবেন। প্রোডাক্ট কিন্তু 6 টাইপের হয়, মানে আমি তো অ্যাকাউন্টিং এ অনেক সমস্যা ব্র্যান্ড অনেক কিছু বের করে। হ্যাঁ, মানে যেমন আপনাদেরকে বলি, একটা প্রোডাক্টের একটা প্রকারভেদ আছে, লাক্সারি প্রোডাক্ট। ওই প্রোডাক্টটা বানাবেই কম করে, ইচ্ছা করে ওরা কম করে বানাবে এবং ওদের টার্গেট কাস্টমার বেস হচ্ছে যারা একদম মানে আলট্রা বিলিয়নিয়ার আর কি, একদম উপরের পর্যায়ে যারা আছে আর কি, এই মানি চেইনের উপরে যারা আছে, যারা কালেকশন করতে পছন্দ করে আর কি। ল্যাম্বরগিনি ওই পার্টিকুলার মডেলের জাস্ট দুটো ল্যাম্বরগিনি আসবে কাস্টম মেড, একটা ল্যাম্বরগিনি হবে হচ্ছে অনেকের জন্য, একটা ল্যাম্বরগিনি হবে রিমনের জন্য। তো ওইরকম আর কি। তারপর রোলেক্সের ঘড়িগুলো, ওর ফেরারির যে আইটেমগুলো, স্পেশালি কার আর হচ্ছে ওয়াচেস, এইরকম শৌখিন যে আইটেমগুলো, ওগুলো হচ্ছে এরকম লাক্সারি। আপনি তো ফান করে বলছেন, কাউকে পোক করার জন্য বলছেন, কিন্তু এটাও না স্যার ফান করে বলি না, এটা স্যার সঠিক করে বলছি। হ্যাঁ, ও তো ঠিক আছে, এরকম আছে। যেটা আপনি কিভাবে নেন এই জন্য একটু ফানি করে বলছি। না ঠিক আছে, তো না ঠিক, এটা রিয়ালিটি, এটা আছে এরকম, এটাও বিজনেস মডেল। আচ্ছা, তারপর ইমপ্লিমেন্ট কি ইফেক্টিভ মার্চেন্ডাইজিং products attractively drive sales। মার্চেন্ডাইজারকে তার নিজের যা আছে, যেমন ধরেন আপনার কোম্পানিতে আপনি শুধু হচ্ছে নিট টি শার্ট তৈরি করেন আর নিট পোলো শার্ট তৈরি করেন, আপনি একটা মার্চেন্ডাইজার। মিস্টার ডিমন আরেকজন মার্চেন্ডাইজার, তার কিন্তু নিট টি শার্টও হয়, নিট ট্রাউজারও হয়, নিট পোলো শার্টও হয়, আপনার চেয়ে আইটেম বেশি হয়, কিন্তু আপনি বাইরে নিয়ে আসতে পারতেছেন, কারণ আপনার সেলস পিচ যেটা, আপনার কনভিন্সিং স্কিল ভালো। আজকে শুরুতে যেটা ক্লাসে যারা শুরুতে ছিলাম কমিউনিকেশন স্কিল নিয়ে বলতেছিলাম, যে আপনার সামনে যারা আছে তাদের ফেসটা দেখে রিড করে ফেলতে হবে যে উনি কিরকম মানুষ, ওনাকে আমি কিভাবে সেলস পিচ দিলে উনি আমার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্টেড হবে, ওনাকে কিভাবে আমি আমার কাস্টমার হিসেবে গ্র্যাব করতে পারি। তো ওই জায়গাতেই হচ্ছে ডিফারেন্সিয়েশনটা হয়ে যাবে, যে আপনার শোকেস, নিজের প্রোডাক্টটাকে কিভাবে শোকেস করতেছেন, কিভাবে উপস্থাপন করতেছেন। এই জন্য প্রেজেন্টেশন স্কিলও গুরুত্বপূর্ণ, আপনাদের সামনেই প্রেজেন্টেশন। আচ্ছা, ক্লাসে এরকমই তো প্রেজেন্ট থাকে, তাই না? সবাই প্রেজেন্ট আছে না? মোটামুটি না দুই একজন হয়তো অ্যাবসেন্ট আছে। আচ্ছা, আমি অলরেডি আমি তো ভুলে গেছিলাম জিম আর সুকান্ত আর আয়শা কমার্স। আমরা হচ্ছে রেগুলার আছি, ওরা হচ্ছে মাঝে মাঝে আসবে যাবে আর কি। জবের পিছনে নাকি সুকান্ত? আচ্ছা ঠিক আছে, মানে আমি ওটা কি জন্য বলতেছি, লাস্টটা শেষ করবো। আচ্ছা, ফোকাস অন কাস্টমার satisfaction by offering ড্রাইভার্স product range and পার্সোনালাইজড এক্সপেরিয়েন্সেস। আচ্ছা, কাস্টমারের যে তাদের এক্সপিরিয়েন্সের উপর যে স্যাটিসফ্যাকশনটা আসে, এটার উপর আর কি ভালোভাবে ফোকাস দিতে হবে। এক্সপিরিয়েন্সটা কাস্টমারের এক্সপেরিয়েন্স না, আপনি তাকে এক্সপেরিয়েন্স সেল করতেছেন, মানে পার্সোনালাইজড এক্সপেরিয়েন্সেস। মানে তাকে আপনি ওই যে প্রোডাক্টটা সেল করতেছেন ওইটাই তার একটা পার্সোনালিটি ডেভেলপ করে দিচ্ছেন, মানে ওকে ওইভাবে ফিল করাইতে হবে যে আমি আপনাকে আপনার পার্সোনালিটি সেল করতেছি। আর হচ্ছে ডাইভার্স প্রোডাক্ট আছে, বিচিত্র রকমের প্রোডাক্ট, ওটা তো আছে। আচ্ছা,
আজকে যতটুকু আজকে তো আরও আমি অ্যাপারেল বিজনেসেও চলে যেতে চাইছিলাম, এটা নেক্সট দিন যাবো, সমস্যা নেই। এবার আপনাদের জন্য প্রেজেন্টেশন, প্রথম প্রেজেন্টেশন। আজকে অফিসিয়াল থার্ড ক্লাস, আপনাদের সবার আসার জন্য আমি ওয়েট করতেছিলাম। কি স্যার প্রেজেন্টেশন কি স্যার? আমরা ভিডিও না অডিও স্যার? অনলাইন আবার চলে কিছু বলে না, আমরা কিছু করতে পারি না। বলছি এত কিছু বলছি। দিবড়া তো ভিতরে পেয়ে গেল। স্যার আমরা একটা কোশ্চেন, স্যার ভিডিও অফ করে সাপোজ আমি একজন